গুড মর্নিং। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের ট্রেন নিতে হবে 6 AM সকালে নিউ দিল্লি স্টেশন থেকে। তো আমরা একদম সকাল সকালে বেরিয়ে গেছি হজখাস থেকে আর পৌঁছে গেলাম নিউ দিল্লি স্টেশন। 5টার আগেই আমরা স্টেশনে পৌঁছে গেছি। নিউ দিল্লি স্টেশনের দুটো দিক আছে, একটা পাহাড়গঞ্জ, একটা আজমেরি গেট। বন্দে ভারত আসে 14 নম্বর প্ল্যাটফর্মে। তো 16, 15, 14, 13 এই প্ল্যাটফর্মগুলোতে যখন ট্রেন আসে তখন সেটা আজমেরি গেট থেকেই কাছে হয়। পাহাড়গঞ্জের দিকে 1, 2, 3, 4 এগুলো। এখন আমরা দিল্লি স্টেশন আজমেরি গেটে, ওখান থেকে যাব আজ বন্দে ভারত। ওখান থেকে কাটরা বন্দে ভারতে পাঠানকোট। এখান থেকে কুলি করে নেওয়া হয়েছিল। এমনিতেও নর্মালি সবই এখন ট্রলি, তা সত্ত্বেও কিছু কিছু জায়গাতে স্টেয়ারকেস থাকে, সেগুলোতে যাওয়া বেশ মুশকিল হয়ে যায় এতগুলো লাগেজ নিয়ে। তো সেই জন্যই কুলি করে নেওয়া হয়েছিল। আর আমরা পৌঁছে গেলাম 14 নম্বর প্ল্যাটফর্মে। কুলি আমাদের দেখিয়ে দিল, আমাদের এক্সিকিউটিভ চেয়ার কারে ছিল, তো ওরা দেখিয়ে দিল যে আমাদের জায়গাটা কোথায় আসবে। সেখানে আমরা ওয়েট করলাম। আমরা এখন দিল্লি রেলওয়ে স্টেশনের বসে আছি বন্দে ভারতের জন্যে। তোদের কেমন লাগছে? কতদিন পরে তোরা ট্রেনে আসলি? 10 বছর। 10 বছর মানে সেই লাস্ট যখন গেছিলি তখন? আমাদের লাস্ট এখান থেকে দিল্লি থেকে রাজধানী করে, যখন ভুবনেশ্বর রাজধানী করে গেছিলাম, হচ্ছে আগ্রা সেই লাস্ট। কেমন একটু এই ভিড় ভাড় এই সব কিছু একটু ওভারওয়েলমিং লাগছে মামা? ভুলেই গেছিলাম কিরকম হতো অ্যাকচুয়ালি ভেতরটা। ছোটও ছিলাম। তবে দেখা যাক, ভগবান করে বাকি ট্রেন জার্নিটা আমরা এনজয় করতে পারি। দিল্লি রেলওয়ে স্টেশন স্টার্ট হয়েছিল 1926-এ উইথ দ্য কনস্ট্রাকশন অফ আ সিঙ্গল প্ল্যাটফর্ম। আর জানো তো, স্টেশন কোড নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের NDLS ইনস্টেড অফ NDRS। আমি জাস্ট গুগল করে দেখলাম যে এটাকে কেন বলে। তো এটা আর অন্য কিছুই নয়, এটা জাস্ট স্টেশন কোড। আমাদের আজকের ট্রেন বন্দে ভারত চলে এসছে একদম অন টাইম। ফার্স্ট স্টেশন হলে গাড়িতে ওঠা বসা লাগেজগুলোকে ঠিকঠাক করে রাখার অনেক সুবিধে থাকে। তো দিল্লিতে যখনই তুমি যাবে, তো অ্যাজ ইট ইজ দ্য ফার্স্ট স্টেশন, তো এখানে ঢুকতেও বেশ কোনো অসুবিধে হয় না, সময় অনেকটাই পাওয়া যায়। ট্রেন জাস্ট স্টার্ট হলো। এই যে আমরা 4 জন। আমরা ইউজুয়ালি যেখানেই যাই 4 জনেই যাই। যখন US গেছিলাম তখনও 4 জন গেছিলাম, এখনও তাই যাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে এই মানুষটির হাত থাকে বলেই করা সম্ভব হয়, না হলে কোনো গ্রুপ ছাড়া একা একা ঘুরতে যাওয়া, তারপরে আবার এরকম জায়গাতে সহজ কাজ তো নয়। দিল্লি টু কাটরা AC চেয়ার কারের প্রাইস হচ্ছে 1630 আর এক্সিকিউটিভ চেয়ার কার 3015। দিল্লি টু পাঠানকোট, আমরা তো পাঠানকোট যাচ্ছি, 1175 হচ্ছে AC চেয়ার কার আর এক্সিকিউটিভ চেয়ার কার 2240। মানে আমি যেরকম দেখেছি সেরকম, এটা নাকি ভ্যারি করতে পারে। ভ্যারি করতে মানে কয়েকশো টাকা ভ্যারি এদিক সেদিক করতে পারে অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবিলিটি অ্যান্ড অল। চেয়ারের হ্যান্ডেলের মধ্যেই ফোল্ড করে রাখা আছে খাবার টেবিল, এরকম করে এটাকে বার করতে হয়। খাবারের টেবিল বার করে আমরা তো খাওয়ার জন্য রেডি, কেন কি আমরা কোনো কিছু খাবারও সাথে নিয়ে আসিনি, এই ভেবে যে বন্দে ভারতে খাবার দেওয়ার কথা। কিন্তু আমরা একদম লাস্ট মোমেন্টে জানতে পারলাম, যখন এরা খাবার দিচ্ছে, আমরা পুরো টেবিল গুছিয়ে রেডি, ওরা জানতে পারলাম যে আমাদের টিকিটের সাথে খাবার অ্যাড করা নেই। কিন্তু ভরসার কথা এই যে চাইলেই খাবার পাওয়া যাবে, মানে কিনতে হবে এক্সট্রা পয়সা দিয়ে। তো আমরা সেটাই করলাম, খাবার কিনে নিলাম, আমাদের ব্রেকফাস্টই নিলাম আর কি। তো এই যে এটা দেখছো, চা আছে, বিস্কিট ছিল। এত বিস্বাদ চা যে কোন বাগানে তৈরি হয় আমার কোনো আইডিয়া নেই, এর থেকে কফি নেওয়া বরং বেটার। তোমরা তাহলে এটা খেয়াল রেখো,
যখন টিকিট কাটছো তখন যদি ট্রেনের খাবার খেতে চাও তাহলে কিন্তু টিকিটে ওটা ইনক্লুড করতে হবে। ভেজ পাওয়া যায় এখানে, নন ভেজ কিছু পাওয়া যায় না। আর এই খাবার এমন কিছু গ্রেট ছিল না যেটা ট্রেনেই খেতে হবে। নেহাত আমাদের কাছে তো আর অন্য কোনো অপশানই ছিল না, কেন কি কিছুই তো নিয়ে আসেনি সাথে। কিন্তু যদি অপশান থাকে বাড়ি থেকে নিয়ে আসলে সেটা খেলেও কোনো অসুবিধে নেই। ট্রেনের খাবার যেরকম হয় এই খাবারও একই রকম, মানে বন্দে ভারতের যেরকম একটা হাইপ শুনেছিলাম সেরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি। তবে হ্যাঁ, ট্রেন চলছে যেটা একদম সময় মতো চলছে, সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ব্যাপার। এই দেখছো না এতটা লেগ স্পেস আছে, আমার মতো মানুষের জন্যে যার অ্যাভারেজ হাইট, নর্মাল হাইট, তার জন্যে কিন্তু এটা খুব আনকমফোর্টেবল। আমার পা অত দূর পৌঁছাচ্ছেই না, মানে আমাকে অত দূর পাটাকে পৌঁছানোর জন্য যথেষ্ট এফর্ট লাগাতে হচ্ছে। তারপর আবার এটা দুরাম দুরাম করে নিচে পড়ে যাচ্ছে। কি করে যে ওটা লক হবে তাই বুঝতে অনেকক্ষণ সময় গেল, আবার কখনো কখনো লক করার পরেও খুলে পড়ে যাচ্ছে। এর পা লম্বা আছে তো সহজেই পেয়ে গেছে হয়তো, কিন্তু আমার পক্ষে কিন্তু বেশ মুশকিল ছিল। এখানে খাবারটা একসাথে দেয় না, প্রথমে কফি, চা, বিস্কিট দিয়েছিল, এখন এই যে স্যান্ডউইচ, চকোপাই, জুস দিয়েছে, দই দিয়েছে, স্যান্ডউইচ, এই যে স্যান্ডউইচটা একদমই ভালো ছিল না, কলা, কর্নফ্লেক্স, এটাই বোধহয় খাওয়াটা বেস্ট। আমি অবশ্য কর্নফ্লেক্স খেতে পারি না, আমার ভালো লাগে না, ওটা খেতে পারলে খারাপ হয় না ব্যাপারটা। আর ছিল কাটলেট আর পরোটা। পরোটাটা তো আমি পরে খেয়েছিলাম আমরা যতদূর মনে পড়ছে, কাটলেটটা একদম মনে হচ্ছিল কি বলতো ওই কর্নফ্লেক্স বা ময়দা কিছুর অনেক বেশি পরিমাণে ছিল, যে কারণে কাটলেটটা আমার তো ওরকমই লাগলো। এই যে কাটলেট, ওই যে বললাম ট্রেনে যেতে যেতে অনেক সময় ওরা একটা একটা করে খাবার দিয়ে যাবে, তুমি বেশ প্যাকেট খুলবে খাবে, এটাও বেশ একটা অন্য ধরনের একটা এক্সপিরিয়েন্স। বাড়ির খাবারই খেতে সবসময় যে ভালো লাগে তা নয়। তো আমি বলছি দুটোরই অপশান আছে আর কি, কেউ চাইলে বাড়ির খাবারও নিতে পারো। দিল্লি টু পাঠানকোটের মাঝখানে দুটো স্টেশন আছে, মেজর স্টেশন যেখানে এটা দাঁড়ায়। একটা হচ্ছে আম্বালা আর আরেকটা হচ্ছে লুধিয়ানা। বন্দে ভারতের একদম বাইরেটা, এক্সটেরিয়র যেটা, সেটা একটু বেশ অন্য রকমের করেছে অন্য ট্রেনের থেকে, যাতে ওটাকে আলাদাভাবে বোঝা যায়। কিন্তু ভেতরে সেরকমভাবে আলাদা করে কিছু এক্সপেকটেশন না রাখাই ভালো, নর্মাল ট্রেনের মতোই, একটু বেটার হয়তো বা পরিষ্কার পরিচ্ছন্ন বা স্পিড, যেটা সবথেকে বেস্ট জিনিস বন্দে ভারতের সেটা হচ্ছে স্পিডটা এরা মেনটেন করে। অ্যাটলিস্ট আমাদের এই এক্সপিরিয়েন্সে যেটা ছিল স্পিডটা মেনটেন ছিল। লুধিয়ানা পার হয়ে গেছিলো, তার পরের স্টেশনেই আমাদের নামতে হবে। তো আমরা এখানে রেডি হয়ে দাঁড়িয়ে গেছিলাম লাগেজ টাগেজ নিয়ে। মনে রাখবে এটা শুধু 2 মিনিট দাঁড়ায় প্রত্যেকটা স্টেশনে, তো এটা নিয়ে বেশ ভালোই একটু তাড়াহুড়ো তো লাগলো। কেন যে এরকম টাইমিং করেছে বুঝলাম না, আরও 2 মিনিট এক্সট্রা দাঁড়ালে কী বা ক্ষতি হয়ে যাবে। আমরা পাঠানকোটে নামলাম একদম অন টাইম। এখানেও কুলি করা হলো, এখানে তো বিলকুলই আমাদের কোনো ধারণাই নেই কোন দিকে যেতে হবে কি না। তো আর বৃষ্টিও পড়তে শুরু করেছিল, তো আমরা এই করে পৌঁছে গেলাম। আগে থেকেই গাড়ি বুক করে রাখা ছিল, তো আমরা সেখানেই যাচ্ছি। এখন বাজছিল 11:15। আমরা পাঠানকোট স্টেশনে পৌঁছে গেছি। আস্তে আস্তে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, মনে হচ্ছে টুকটা বৃষ্টি তো হতেই থাকবে। পাহাড়ি রাস্তা, একটু ভয়ও লাগছে, কিন্তু ঠিক আছে, সাধু বাবা সব ঠিক করবে। আজকের ব্লগ এখানেই রাখছি। ভালো থেকো সবাই, আবার দেখা হবে।